আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই নতুন কোর্সে অংশগ্রহণ করার জন্য। তো আজকে থেকে আমাদের টোটাল 7টা ক্লাসের যে কোর্স সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারি, আর এই আর্থিক স্বাধীনতা অর্জন করার ক্ষেত্রে আমরা কোন কোন জায়গায় কিভাবে বিনিয়োগটা করতে পারি, বিশেষত শেয়ার বাজারে কিভাবে আমরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে একটা পেসিভ ইনকামের সোর্স তৈরি করতে পারি, এই রিলেটেড আমরা এ টু জেড যাবতীয় কিছু দেখার চেষ্টা করব। তো আজকের আলোচনার মধ্যে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে বিনিয়োগ করার ক্ষেত্রে আমাদের মৌলিক কিছু প্রিন্সিপাল আপনাকে ঠিক করে নিতে হবে। তাহলে আপনি যখন ধীরে ধীরে টাকা পয়সা বেশি বিনিয়োগ করবেন তখন আর আপনার কারো কাছে জিজ্ঞেস করতে হবে না যে এই টাকাটা আমি এখন কোন শেয়ারে বিনিয়োগ করব বা কোন সঞ্চয়পত্রে বিনিয়োগ করব, যাতে আপনার সিদ্ধান্তটা আপনি নিজেই নিতে চান। এর বাইরে আপনি যদি শেয়ার বাজারের বাইরেও কোনো ব্যবসায় অংশীদারি হইতে চান, কোনো জায়গা জমি কিনতে চান, অথবা কোথাও আপনি বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রে আপনার রিটার্নটার ক্ষেত্রে আপনার নিজস্ব প্রিন্সিপালটা কি হবে সেটাই যাতে আপনি নিজে থেকে নিজে বুঝতে পারেন। আশা করি যে আমাদের 7টা ক্লাস শেষ হওয়ার পরে এতটুকু দক্ষতা অবশ্যই আপনার হবে, আপনি নিজেই বুঝতে পারবেন যে এই বিনিয়োগটা আপনার জন্য লাভজনক হবে না আপনি এটা থেকে বিরত থাকবেন। কারণ যদি আপনি দিন শেষে শেয়ার বাজারে আসতেই চান, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে কখন বিনিয়োগ করতে হবে আর কখন টাকাটা জমায়ে রাখতে হবে। এই মূলনীতিটা আপনার জানা না থাকলে আপনি কিন্তু লাভবান হইতে পারবেন না। কারণ দেখেন, যেই সম্পত্তি প্রপার্টি বা একটা ফ্লটের দাম যেটা 50 লাখ টাকা মার্কেটে, সেটা যদি আপনি 70 লাখ টাকায় কিনেন, তার মানে আগামী 2 বছর লাগবে ওইটা 70 লাখ টাকা আপনার কিনা দামে যাইতে। তো সেক্ষেত্রে আপনি বিক্রি করবেন কখন আর লাভবান হবেন কখন? তো এর জন্য ধৈর্যটা হচ্ছে মেইন জিনিস। সবসময় বিনিয়োগ করা যাবে না। আপনাকে টাকাটা বিনিয়োগের উদ্দেশ্যে আপনি কি করে রাখবেন, ধরে রাখবেন, যখন সুযোগ পাবেন তখন আপনি বিনিয়োগ করবেন। শেয়ার বাজারে একটা যে সুবিধা সেটা হচ্ছে যে আপনাকে 365 দিন টাকাটা বিনিয়োগ করে রাখতে হয় না। আপনি নির্দিষ্ট সময় যখন পাইলেন তখন আপনি বিনিয়োগ করবেন। দেখা যাবে যে মাত্র 10 দিন, 15 দিন, 1 মাস, ম্যাক্সিমাম 2 মাসে যারা 1 বছর বা 2 বছর আগে বিনিয়োগ করে যে রিটার্ন পাইছে, আপনি 10 দিন বিনিয়োগ করেই সেই রিটার্নটা কিন্তু পাবেন। তো এটার জন্য অবশ্যই ধৈর্য থাকতে হবে। আর এই ধৈর্যের জন্য আমাদের প্রথম যে ক্লাসটা ছিল সেটা আমাদের মাইন্ডসেট রিলেটেড ছিল। আশা করি যে সেই ভিডিওটা আপনারা দেখেছেন, প্রয়োজনে আরো একবার দেখবেন। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো একটা বই বলেন, ভিডিও বলেন, আপনি একবার দেখলে একরকম বুঝবেন, দ্বিতীয়বার দেখলে আর একটু বেশি বুঝবেন, তৃতীয়বার দেখলে আরো বেশি বুঝবেন। আর এটা বাস্তবতা। আপনার বাসায় যদি কোনো বই থাকে, সেটা গল্প হোক, উপন্যাস হোক, যে কোনো বিষয় হোক, যতবার পড়বেন দেখবেন যে নতুন নতুন কিছু আপনি জানতে পারতেছেন, শিখতে পারতেছেন। তো এরকম আশা করব যে আসলে, যেহেতু আমরা পড়াশোনা করেছি, অ্যাটলিস্ট আমরা বাংলা পড়তে পারি, ইংরেজি সাধারণ জিনিসটা বুঝি, এর চাইতে বেশি পড়াশোনার কিন্তু দরকার নাই। মনে রাখবেন, দুনিয়াতে যারাই বড় লোক আছে, কোটিপতি আছে, যদি আপনি বর্তমানেও খোঁজ নেন, ম্যাক্সিমাম কিন্তু ওই যে পিএইচডি ডিগ্রিধারী না, ফাইন্যান্সের ডিগ্রিধারী না। কেউ কেউ তো এমন আছে যে তারা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারপর আর পড়াশোনাই করে নাই। তার মানে দিন শেষে কথাটা হচ্ছে যে আমরা যদি বিনিয়োগের মূল জিনিস যেটাকে আমরা বলতেছি যে মৌলিক জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে জীবনে কারো কাছ থেকে আপনার আর পরামর্শও নিতে হবে না। আপনি নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারবেন যে এই বিনিয়োগটা করা আপনার জন্য উপযুক্ত হবে কি হবে না। এতটুকু যদি আপনার ফাইন্যান্সিয়াল নলেজ থাকে, যথেষ্ট, আর কিছু আমাদের দরকার কিন্তু নাই। তো যাক, শুরু করি তাহলে আজকে আমরা। সেটা হচ্ছে যে আমাদের মূল উদ্দেশ্যটা আমরা প্রথমেই রাখবো, সেটা হচ্ছে যে আমরা কি চাই দিন শেষে। আমরা চাই একটা আর্থিক সচ্ছলতা, আর এই সচ্ছলতার মাধ্যমে আমরা স্বাধীনতা আনবো। আর এইটার জন্য আমরা দ্রুত, যেটা বাধ্যতামূলক আমাদের কাজ, 9টা থেকে 5টা অথবা ব্যবসা, যাতে আমাদেরকে কেউ বাধ্য না করে কাজ করতে। আপনার মন চায় আপনি তখন নিজস্ব কাজ করবেন, নিজস্ব ব্যবসা করবেন, নিজস্ব একটা প্রসেস তৈরি করবেন। এই উদ্দেশ্যেই আমাদের কোর্সটা। তো এটার জন্য অবশ্যই সময় দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এমনই না যে কোর্সটা করে আপনি 1 বছরে আর্থিকভাবে স্বাধীন হয়ে যাবেন, এমন জিনিস না। তাহলে এই 3টা জিনিস আমরা মাথায় রাখবো। একটা হচ্ছে আমাদের আর্থিক সচ্ছলতা, 2 নম্বর হচ্ছে আর্থিক স্বাধীনতা, 3 নম্বর হচ্ছে দ্রুত বাধ্যতামূলক কর্ম থেকে আমাদের অবসর। মানে যে কাজটা করতে আপনি বাধ্য, আপনার মন না চাইলেও আপনাকে যাইতে হয় অফিসে, ব্যবসায়, সেটা আপনার থেকে আপনি অবসর নিয়ে নেবেন। এই 3টা জিনিস মাথায় রাখে আমাদের টোটাল আজকের ক্লাসটা। তো প্রথমেই আসি আমরা, আর্থিক সচ্ছলতা বলতে আসলে আমরা কি বুঝবো।
নর্মালি আপনার বলেন আমার বলেন সবারই একটা কমন সেন্স হচ্ছে যার টাকা পয়সা যত বেশি সে তত আর্থিকভাবে সচ্ছল। বিষয়টা কিন্তু এমন না যেটা আমরা দেখতেছি যে কোটিপতি ব্যক্তির হাজার কোটি টাকা ঋণ, তার মানে দিন শেষে সেও কিন্তু আর্থিকভাবে সচ্ছল না। তো এই জন্য স্বাভাবিক জীবনযাপনের জন্য যে খরচ দরকার সেটা যদি আপনার যেই একটা সক্রিয় চাকরি অথবা ব্যবসা আছে, তাহলে আমরা বলতে পারি যে আপনি আর্থিকভাবে সচ্ছল। ধরেন আপনি 1 লাখ টাকা ইনকাম করেন, আপনার ফ্যামিলির যত প্রকার ব্যয় ভাইয়েরা আছে সবকিছু 1 লাখ টাকার মধ্যে হয়, আপনার কোনো ঋণ করতে হয় না। তাইলে আমরা বলতে পারি যে আপনি আর্থিকভাবে সচ্ছল কিন্তু আর্থিকভাবে স্বাধীন না। কারণ আপনি চাকরিটা না করলে আপনি পথে বসে যেতে হবে। এখন আমরা যদি বলি যে আপনি কোন ক্যাটাগরির, বাংলাদেশে আমরা কি জানি গরিব, মধ্যবিত্ত আর উচ্চবিত্ত। এখন আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি কোন ক্যাটাগরির, তো এই ক্ষেত্রে আপনি বলবেন যে ভাই আমি তো মধ্যবিত্ত। তো তাহলে কারা মধ্যবিত্ত, কারা উচ্চবিত্ত, কারা গরিব, এটা একটু আমরা একটু দেখার চেষ্টা করি বাস্তব উদাহরণ সহ। ধরেন যে আপনি 1 লাখ টাকা আয় করেন আর 1 লাখ টাকায় আপনার ব্যয় হয়ে যায় মাসে, দিন শেষে মাস শেষে আপনার কাছে 1 টাকাও সেভিং থাকে না। তাহলে আপনি আর্থিকভাবে সচ্ছল হইলেও আপনি হচ্ছেন গরিব শ্রেণীর লোক, একদম নিম্নবিত্ত। কারণ আপনি যেটা ইনকাম করেন সেটা আপনি খরচ করে ফেলান, আপনার মতো গরিব আর কেউ কিন্তু নাই। এটা কিন্তু মাথায় রাখতে হবে, শুনতে যদিও খারাপ লাগে। এখন আপনি 5 লাখ টাকা ইনকাম করেও যদি মাসে 5 লাখ টাকা খরচ হয় আপনি কিন্তু গরিব। আর যেই বেচারা 10,000 টাকা ইনকাম করে 5,000 টাকা বাঁচাইতে পারে সে কিন্তু আপনার চাইতে অনেক অনেক বেশি বড় লোক। তাহলে এই যে বড় ছোট ধনী গরিবের ব্যবধান, এইটা আমাদের বুঝতে হবে। 2 নম্বর, কিছু লোক হইতে পারে যারা আমরা নিজেদেরকে মধ্যবিত্ত বলি, যে আমি 1 লাখ টাকা তো ইনকাম করি, আমার 70,000 টাকা খরচ হয়, 30,000 টাকা আমার মাসে বাঁচে। কিন্তু মধ্যবিত্তের আমার আপনার মতো যে সমস্যাটা, সেটা হচ্ছে যে আমরা কি করি, ওই যে 30,000 টাকা যেটা বাঁচলো ওইটা থেকে একটা লাইবিলিটি ক্রয় করি। যেমন নতুন আইফোন একটা নিয়ে নিলাম, একটা মোটরসাইকেল নিয়ে নিলাম, আপনার বাসার মধ্যে দরকার নাই তারপরে কিছু ফার্নিচার নিয়ে নিলেন। তো এটা হচ্ছে যে আপনি গরিব না, মানে আপনি যেটা ইনকাম করেন সেটা খরচ হয় না, কিছু টাকা সেভ করতে পারেন, কিন্তু সেইটা দ্বারা আপনি এমন কিছু জিনিস ক্রয় করেন যেটা আপনার লাইবিলিটি সৃষ্টি করে। একটু পরে আমরা দেখবো যে আধুনিক ভাষায় অ্যাসেট আর লাইবিলিটি কাকে বলে, এই সংজ্ঞাটা সারা জীবন আপনি মনে রাখবেন, কাজে আসবে। তাহলে যেটা হচ্ছে যে আপনি 30,000 টাকা লাইবিলিটি সৃষ্টি করলেন, একটা গাড়ি নিলেন, মোটরসাইকেল নিলেন, মাস শেষে কি হইলো, সেটা তেল খরচ আছে, সেটা সার্ভিসিং আছে, নানা প্রকার খরচ আছে। তার মানে যেটা হইলো আপনি 70,000 খরচ করলেন, 30,000 লাইবিলিটি খরচ করে ওইটার পিছনে আরো খরচ করতেছেন। তাহলে আপনি অতি গরিব, ওই গরিব যে ব্যক্তি ছিল তার চাইতেও বেশি আপনি হচ্ছেন গরিব। অতএব মধ্যবিত্ত যদি আপনি চিন্তা করেন, আপনি হচ্ছেন সবচেয়ে বেশি গরিব। কারণ গরিবের কোনো টেনশন নাই, সে যেটা ইনকাম করে সেটা খরচ করে ফেলা, তার কোনো সঞ্চয়ের টেনশন নাই। কিন্তু আপনি ইনকাম বেশি করেন কিন্তু লাইবিলিটি তৈরি করেন, তো এই রকম দিয়ে আপনার চলবে না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার যেটা আয় সেটা থেকে আপনি কি করবেন, ব্যয় তো অবশ্যই করবেন। ধরলাম যে 1 লাখ টাকা আয়, আপনি 70,000 টাকা আপনার ফ্যামিলি খরচ যাচ্ছে, ওই 30,000 টাকা দিয়ে আপনাকে অ্যাসেট তৈরি করতে হবে, সেটা ছোট হোক বড় হোক যেটাই হোক, অন্তত আপনারে 1 টাকা হইলেও ইনকাম করে দেয়। তাহলে এই 3 শ্রেণীর ব্যক্তি আপনাকে মাথায় রাখতে হবে। যে আশেপাশে যার বাড়িটা একটু টিনের সে গরিব, এই চিন্তাধারা মাথা থেকে বাদ দেন। যার 5 তলা বাড়ি আছে সেও গরিব হইতে পারে যদি সে টাকা পয়সাটা ধরে রাখতে না পারে। তাহলে এই 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে এখন আপনি নিজে কোন শ্রেণীর মধ্যে পড়েন আপনি নিজেই ডিসাইড করেন, গরিব না অতি গরিব, না আপনি বড়লোক। তো আমরা ম্যাক্সিমামই কি, আমরা হচ্ছে অতি গরিব। মানে আমরা টাকা তো বাঁচাই কিন্তু ওই টাকাটা দিয়ে আমরা আরো লাইবিলিটি সৃষ্টি করি। বিশেষত যারা প্রবাসী আছেন, দিন শেষে মাস শেষে যেটা ইনকাম করেন একটা ভালো বাড়ি করতে হবে থাকার জন্য, তো সেটার পিছনে নিজের সঞ্চিত ইনকাম পাশাপাশি লোন করেও আপনি বাড়িটা কিন্তু তৈরি করেন। কি করতে হবে, গ্রামের মধ্যে আপনি এই দেশে থাকেন একটা বাড়ি করতে হবে, এটা ছাড়া আপনি বিয়ে শাদী করতে পারবেন না। তো সেখানে আপনার অনেক টাকা চলে যায়, জীবনে 5-6 বছর আপনি ঋণের মধ্যে থেকে যান। তো এইসব কাজ করা যাবে না। দিন শেষে আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে 10-15 বছর চলতে পারেন তাহলে বাকি জীবনটা আপনি সচ্ছলতার সাথে স্বাধীনতার সাথে চলতে পারবেন। তাহলে এই জিনিসটা সিনারিওটা সবসময় মাথায় রাখবেন, তাইলে আপনার চিন্তাধারা বদলাবে। আর আমরা কেন বলি যে চিন্তাধারা আপনাকে বদলাইতে হবে, আপনি যদি সারা বিশ্বে যদি একটু খোঁজ নেন, বিশ্বের 95% মানুষ যারা আছে এদের কাছে আছে মাত্র 5% সম্পত্তি, আর বাকি 5% মানুষের কাছে আছে 95% সম্পত্তি। পার্থক্য এই জায়গায়। আমি আপনি যারাই আছি আমরা ওই 95%-এর মধ্যে পড়ি, আমাদের কাছে সামান্যই সম্পদ।
আর যেই 5% বাকি লোক আছে এদের কাছে বিশ্বের 95% সম্পত্তি কিন্তু আছে। এখন তাইলে আপনার কি করতে হবে, আগে চিন্তাধারা বদলায় ওই 5%-এর কাছে যাইতে হবে। সমস্ত বিষয়ে আপনার চিন্তাধারাটা চেঞ্জ করতে হবে, আর কিছুই না। এটা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ যাইতে পারবেন, আগাইতে পারবেন। তাহলে আমরা প্রথমেই যেটা শিখবো সেটা হচ্ছে যে কোনটা আমার অ্যাসেট, কোনটা আমার লাইবিলিটি। আপনি যখন শেয়ার বাজারেও যাবেন, কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে অ্যাসেট লাইবিলিটি আপনি দেখবেন, সেটার হিসাব ভিন্ন। কারণ আমরা এখানে প্রথাগত বইয়ের আলোচনা করতেছি না, কারণ বই আমাদেরকে কি করে না, আমাদের শিক্ষা জীবনের বই আমাদেরকে একটা ভালো শ্রমিক হইতে সহযোগিতা করে, ভালো একজন চাকরিজীবী হবেন, অ্যাকাউন্টেন্ট হবেন, অ্যাডভাইস দিবেন। কিন্তু আপনি টাকা পয়সা কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে নিজে বড় লোক হবেন, এটা কিন্তু শিখায় না। তো এইটার জন্য আমরা একটা বিখ্যাত বই সবাই জানেন যে রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই ভদ্রলোক রবার্ট কিওসাকি, উনি যেটা করেছেন যে অ্যাসেট আর লাইবিলিটির সংজ্ঞাটাই চেঞ্জ করে দিয়েছেন। এর পূর্বে কেউ এইভাবে কিন্তু অ্যাসেট আর লাইবিলিটির সংখ্যা যে ডেফিনেশনটা দেয় নাই। উনি এসে বলতেছেন যে অ্যাসেট মানে হচ্ছে যেটা আপনাকে টাকা দেয়, কম হোক বেশি হোক যাই হোক। আপনি এমন একটা জিনিস ক্রয় করলেন, সেটার দাম কমবে না, প্লাস আপনাকে কিছু টাকা পয়সা দিবে, যেইটাই হোক, এখন সেটা যেই কোনো জিনিস হোক, এরকম যদি হয় এটা আপনার অ্যাসেট। আর নর্মালি আমরা ফাইন্যান্সের ভাষায় কি জানি, আপনি একটা গাড়ি কিনলেন এটা আপনার অ্যাসেট, আপনি একটা থাকার জন্য বাড়ি কিনলেন এটা একটা অ্যাসেট, আপনি একটা আইফোন কিনলেন এটা আপনার একটা অ্যাসেট। তো এইরকম অ্যাসেটগুলো আছে ফাইন্যান্সের ভাষায়। কিন্তু এই ভদ্রলোকের কথা হইলো যে না, গাড়িটা যদি আপনি নিজে ব্যবহারের জন্য ক্রয় করেন, বাড়িটা যদি নিজের জন্য ক্রয় করেন, ওইটা আপনার অ্যাসেট না, ওইটা আপনার লাইবিলিটি। দিন শেষে ওইটার পিছু আপনাকে টাকা খরচ করতে হবে। তাহলে আমাদের জীবনে টার্গেট থাকবে ছোট হোক বড় হোক। যদি আপনি শেয়ার বাজারে যখন যাবেন, তখন যা আমার আপনার কাছে এই যে 1 টাকা 8 আনার কিন্তু কোনো দাম নাই। কিন্তু আপনি যখন এখনো শেয়ার বাজারে যখন আপনি প্রাইসের এন্ট্রিগুলা দিবেন, ওইখানে গেলে আপনি বুঝতে পারেন যে 5 পয়সা 10 পয়সার কি দাম। আপনি যখন একসাথে 1 লক্ষ শেয়ার কিনবেন, যদি 10 পয়সা করে আপনি বাঁচাইতে পারেন, চিন্তা করেন কত টাকা বাঁচবে। তো এই জন্য এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে একটু লক্ষ্য করতে হবে যে 10 পয়সা 20 পয়সারও দাম আছে। অতএব আপনি এমন কিছু করেন যেটা থেকে 10 পয়সা আসুক, তাহলে সেটা আপনার অ্যাসেট। তাহলে আমরা দিন শেষে যেটা করব আজকে থেকে, কম দেখ আর বেশি দেখ, যদি সেটা আমার অ্যাসেট হয় আমরা ওইটা বাড়ানোর চেষ্টা করব। এখন এইটা নানা প্রকার ভাবে হইতে পারে, আপনার আর্থিক অবস্থার উপর বিবেচনা করে। আপনি পৈতৃক দিক থেকে সম্পত্তিশালী থাকতে পারেন, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে। যেমন আপনি কি করলেন, আপনার বাড়ি আছে, আপনি সেটা ভাড়া দিচ্ছেন, ইনকাম আসতেছে, তাহলে আপনার বাড়িটা আপনার জন্য একটা অ্যাসেট, সে আপনাকে কিছু ইনকাম করে দিচ্ছে। আপনি শেয়ার বাজারে অথবা মিউচুয়াল ফান্ডে যে কোনো জায়গায় বিনিয়োগ করলেন, সেখান থেকে বছর শেষে কিছু টাকা পয়সা পাচ্ছেন, এটাও আপনার একটা অ্যাসেট হইতে পারে। ব্যবসা করতেছেন, লাভ হচ্ছে, যে কোনো বই পড়লেন, কোর্স করলেন, স্কিল বাড়াচ্ছেন। যেমন আজকের কোর্সটাতে অংশগ্রহণ করে যদি আপনার দিন শেষে 7টা ক্লাস করার পর আপনি যদি কোনো একটা ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত নিতে যদি আপনার 1%ও লাভ হয়, ওইটা এই কোর্সটা আপনার জন্য একটা অ্যাসেট, আপনার লাইবিলিটি কিন্তু না। তাহলে দিন শেষে একটা কথাই বলবো, যে জিনিসটা আপনাকে সামান্য হইলেও উপকার করবে, সেটা আর্থিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, স্কিলের দিক থেকে হোক, ওইটাই হচ্ছে আপনার জন্য অ্যাসেট। এইটা হচ্ছে আধুনিক ডেফিনেশন আপনার আর্থিক স্বাধীনতার জন্য। অতএব ফাইন্যান্সিয়াল বা অর্থনীতির বইয়ে অ্যাসেটের কি ডেফিনেশন আছে ওইটা আমাদের দরকার নাই। আর আমরা এখন আসি তাহলে লাইবিলিটি কাকে বলে। তো এর বিপরীতে যে জিনিসটা আপনার প্যাকেট থেকে টাকা বের করে নিবে, সেটা যেটাই হোক, সেটা আপনার জন্য লাইবিলিটি। যেমন বললাম, আপনি মোটরসাইকেলটা কিনছেন কিসের জন্য, শখের জন্য, সেটাতে প্রতি মাসে তেল লুকাইতে হচ্ছে, টাকাটা আপনার জন্য চলে যাচ্ছে। তার মানে যে জিনিসটা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, সেটাই হচ্ছে আপনার লাইবিলিটি। এই সিম্পল ডেফিনেশনটা মনে রাখলেই এটার জন্য আপনার পিএইচডিটারই হইতে হবে না, এত পড়াশোনারও কিন্তু দরকার নেই। তাহলে আপনার গাড়ি যখন আপনি ভাড়ার জন্য ব্যবহার করবেন, ওইটা আপনার অ্যাসেট, কিন্তু নিজের জন্য যখন ব্যবহার করবেন, সেটা আপনার জন্য লাইবিলিটি। আপনি নিজে থাকার বাড়ি নিচ্ছেন, বাড়ি করতেছেন, ম্যাক্সিমামে আমাদের যেটা হয় যে আমরা অনেক ভালো ডিজাইনের বাড়ি করতে যাই, আছে 20 লাখ টাকা, বাড়ির খরচ হবে 30 লাখ 10 লাখ, লোন নিয়ে বসে আছি। দিন শেষে বাড়িটা কমপ্লিট হইলে আমি কোনো ভাড়া দিব না, নিজে থাকবো। তার মানে আমি 10 লাখ টাকা আরো লাইবিলিটি সৃষ্টি করতেছি আমার প্রতি। তো এরকম করা যাবে না। এটা ছাড়া আমাদের প্রয়োজনে, আপনার যদি প্রয়োজন হয় আপনি মোবাইল অবশ্যই নিবেন, দরকার আছে। কিন্তু ধরেন যে এখন আপনার কাছে আইফোন 16 আছে,
তো এই বছরে 17 না নিলে আপনার খারাপ লাগতেছে, তো আপনি কিছু টাকা আরো দিয়ে আপনি 17 নিলেন, তো আপনি কি করলেন, একটা লাইবিলিটি সৃষ্টি করলেন। তার মানে দিন শেষে কথাটা হচ্ছে যে যেটা আপনাকে টাকা দিবে না, যেটা আপনার কাছ থেকে টাকা নিবে, যেটা আপনার একান্তই দরকার নাই, সেগুলো যদি আপনি বাড়ান, আপনি লাইবিলিটি বাড়াইলেন। লাইবিলিটি বাড়াইলে আপনি যত টাকাই ইনকাম করেন, আপনি কি করতে পারবেন না, দিন শেষে আপনি লাভ করতে পারবেন না। এখন বাংলাদেশের শেয়ার বাজারে যখন আপনি যাবেন, অসংখ্য কোম্পানি আছে বাংলাদেশে। আমরা টোটাল 397টা এখন পর্যন্ত কোম্পানি আছে, কিছু বন্ধ বাদ দিয়ে, মিউচুয়াল ফান্ডগুলা বাদ দিয়ে। এদের মধ্যে 80% কোম্পানি যদি আপনি অ্যানুয়াল রিপোর্টগুলো পড়েন, ওইখানে দেখবেন যে এদের লাইবিলিটি বেশি, অ্যাসেট কম, টাকা আসে কম, টাকা যায় বেশি। আপনি বলবেন যে ভাই তাহলে কোম্পানিগুলো কেন ব্যবসা করে, কেন মানুষকে লাভ দেয় না? সমস্যা হচ্ছে ওই সমস্ত কোম্পানিতে যারা ইনভেস্ট করছে শেয়ার হোল্ডার, এরা নিজেরাই ওই যে কোম্পানির মধ্যে বোর্ড অফ ডাইরেক্টর, নিজেরাই ম্যানেজিং ডাইরেক্টর, নিজেরা মোটা অঙ্কের বেতন নেয়, মাসে 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা বেতন নেয়। কোম্পানির বাড়িতে থাকে, কোম্পানির গাড়িতে চলে, কোম্পানির তেল খরচ। তার মানে কোম্পানি যদিও লাভ না করে, ওদের জীবন কিন্তু 5 স্টারের মতো চলতেছে। এই জন্যই কোম্পানিগুলা চলে। যদি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মতো, যেখানে যারা টাকা ইনভেস্ট করছে তারা যদি কোম্পানি পরিচালনা না করতো, যদি প্রফেশনাল ব্যক্তিদেরকে দিত, তাহলে কোম্পানি 50% বন্ধ হয়ে যেত। কারণ আপনি এক জায়গায় বিনিয়োগ করবেন, যদি একটানা 10 বছর সে লসই দেয়, আপনি ওই ব্যবসা রাখবেন না। কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানি টিকে আছে এই জন্য, যারা ওই কোম্পানিতে ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার, ওরা ওই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, ওরাই বোর্ড অফ ডাইরেক্টরে আছে, বেতন নিচ্ছে চড়া, বেতন নিচ্ছে বেশি, কোম্পানির নামে বাড়ি গাড়ি সবকিছু। তার মানে আমরা ওই জন্যই শেয়ার বাজারে দেখবেন যে কোম্পানিগুলোর ইপিএস গুলো খুবই কম। দিন শেষে মনে হয় যে বাংলাদেশে তাইলে মানুষ ব্যবসা করে লাভ করে কিভাবে। তো এইটাই হচ্ছে মূল জিনিস। ওর জন্য মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো লাভ করে কেন? তারা হচ্ছে যে যারা টাকা দিছে তারা কোম্পানি পরিচালনা নাই, তারা বছর শেষে হিসাব নেয় যে আমার ব্যবসা লাভ হচ্ছে না লস। যদি দেখা যায় যে 1 বছর লস হয়েছে, কোনো সমস্যা নাই, হইতেই পারে। কিন্তু কন্টিনিউ যখন আপনি লস দেখাবেন, তখন যে সমস্যাটা আসবে সেটা হচ্ছে যে মালিক তো আর ব্যবসা রাখবে না। কারণ আপনি যদি কোনো দোকান করেন, দোকান যদি প্রতি বছর আপনার লস দেয়, আপনি ওই দোকানটা রাখবেন না। 1 বছর লস সহ্য করবেন, দ্বিতীয় বছর করবেন, তৃতীয় বছর ব্যবসা বন্ধ করে দিবেন। কিন্তু বাংলাদেশে কোম্পানি বন্ধ হয় না, কারণ ওই বেটারাই হচ্ছে কোম্পানি পরিচালকের মধ্যে আছে মোটা অঙ্কের। কোম্পানি ইনকাম করে 1 টাকা, তারা বেতন নেয় 1.5 টাকা। এটাই হচ্ছে মূল জিনিস। এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন শেয়ার বাজারে যাবেন, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এইটা বোঝার জন্য আমার নিজেরও বুঝতে 1 বছর লাগছে যে আসলে কোম্পানিগুলা লাভ করে না, তো ব্যবসাটা চলে কিভাবে। তো দিন শেষে পরে যখন আপনি হাজারো অ্যানুয়াল রিপোর্ট পড়ার পরে বুঝতে পারবেন যে এটাই হচ্ছে তাদের কর্মকাণ্ড। কিছু কিছু অ্যানুয়াল রিপোর্টে উল্লেখ করা থাকে যে কোন ম্যানেজিং ডাইরেক্টর কত টাকা বেতন নিচ্ছে, তার পিছে কত টাকা কোম্পানির খরচ গেল। তখন দেখা যায় যে ওই কোম্পানিটা বছর শেষে যে ইনকাম করতেছে তার ম্যাক্সিমাম ওই ব্যক্তিরাই নিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মূল জিনিস। তাহলে আমরা দিন শেষে আর্থিক স্বাধীনতা, আর্থিক সচ্ছলতার জন্য অ্যাসেট বাড়ানোর চেষ্টা করব আজকে থেকে ধীরে ধীরে, আর লাইবিলিটি যত পারি কমানোর চেষ্টা করব। তাহলে জীবনটা আপনার কি থাকবে, স্বাধীন থাকবে। এখন আসি আমরা এই যে রিচ ড্যাড পোর ড্যাড বইটা, যদিও ইংরেজিতে, যদি আপনার পক্ষে সম্ভব হয়, সম্ভবত বাংলাদেশে বা আপনি বাংলাতেও পাবেন, বা বিভিন্ন ইউটিউবে তার সারমর্মটাও পাবেন। চাইলে সে এই বইটা একটু পড়ে নেবেন, এখানে দেখবেন যে আপনার মাইন্ডসেট অনেক পরিবর্তিত হবে। তো এখান থেকে মূলত 7টা জিনিস মোটামুটি আমার ভালো লাগছে, আপনার হয়তো 20-25টাও ভালো রাখতে পারে। 1 নম্বর যে জিনিসটা মনে রাখবেন যে আসলে আপনি টাকার জন্য কখনো যদি কাজ করে থাকেন সারা জীবন, আপনি বড় লোক হইতে পারবেন না। টাকাকে আপনার জন্য কাজ করাইতে হবে। আপনি একা ব্যক্তি, মাসে যদি 10 লাখ টাকাও ইনকাম করেন, লাভ হবে না, আপনি একা ইনকাম করতেছেন। কিন্তু ওই 10 লাখ টাকা থেকে যদি 5 লাখ টাকা বাঁচায় আপনি কোথাও বিনিয়োগ করতে পারেন, আপনার জন্য কাজ করাইতে পারেন, এইভাবে আগামী 10 বছরে 10 কোটি টাকা আপনার জন্য কাজ করবে। তাহলে আপনি একা কাজ করে আপনি তো বড় লোক হইতে পারবেন না। তাহলে দিন শেষে আপনাকে ট্রাই করতে হবে যে আপনার টাকা, যেই টাকাটা আপনি ইনকাম করছেন, এটা কিভাবে আপনার জন্য কাজ করে, এই বুদ্ধিটা আপনার নিয়ে আসতে হবে। এখন এক এক সেক্টরে এক একজন এক এক রকম কাজ করেন, সেটা আপনার উপর নির্ভর করে আপনি কোন ক্ষেত্রে বিনিয়োগ করবেন। কোথাও জায়গা জমি হইতে পারে, ব্যবসা হইতে পারে, গোল্ড হইতে পারে, সঞ্চয়পত্র হইতে পারে, শেয়ার বাজার, ডিবেঞ্চার, বন্ড, কল মানি, অসংখ্য জায়গা আছে। এখন সেটা আপনাকে ঠিক করতে হবে যে আপনি টাকাটা কোন খাতে আপনি বিনিয়োগ করবেন। তো এই জন্য বলে যে যারা বড় লোক, যারা রিচ পিপুল, এরা টাকার জন্য কাজ করে না,
তাহলে আপনি টাকার জন্য কাজ করবেন না। তো আরেকটা কথা হচ্ছে যে তাইলে কি ভাই আমি চাকরি করব না, বা আমি যদি একটা ব্যবসা দাঁড় করাই আমার জায়গায় কারা চাকরি করবে? তো কথাটা হচ্ছে চাকরিটাকে আপনি একটা ট্রেনিং গ্রাউন্ড মনে করেন। যে কোনো কাজের জন্য আমাদের যেমন ট্রেনিং নেওয়ার প্রয়োজন পড়ে, তো সেই রকম আপনি যে 5 বছর 10 বছর চাকরি করতেছেন, চিন্তা করেন যে এই 10 বছর আপনি ওই বিষয়ে একটা প্রশিক্ষণ নিচ্ছেন। এই রকম সারা জীবন আপনি চাকরি করবেন, তাইলে চাকরি করার দরকার নেই। ওই চাকরি জীবনটাকে একটা প্রশিক্ষণ জীবন মনে করে যদি আগাইতে পারেন, তাহলে আপনার জন্য যথেষ্ট। আর এই বইয়ের মূল আরেকটা সারমর্ম হচ্ছে আপনি অ্যাসেট এবং লাইবিলিটি আলাদা করতে হবে। আপনার নিজে থেকে এখন ডেফিনেশন দিয়ে আপনি আলাদা করবেন যে আপনার জীবনে কোনটা কোনটা অ্যাসেট, আপনার জীবনে কোনটা কোনটা লাইবিলিটি। যত পারা যায় লাইবিলিটি কম করব, যত পারা যায় অ্যাসেট আমরা বাড়াবো। আরেকটা যেটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল আপনার লিটারেসি থাকতে হবে। আর্থিক টাকা পয়সা ম্যানেজমেন্ট রিলেটেড জ্ঞানটা যদি থাকে, আপনি অল্প টাকা ইনকাম করলেও আপনি কি হতে পারবেন, খুব দ্রুত আর্থিকভাবে সচ্ছল হইতে পারবেন, স্বাধীন হইতে পারবেন। আর আপনি কত টাকা ইনকাম করলেন এটা আসলে দিন শেষে ম্যাটার করে না, কত টাকা আপনার জন্য কাজে লাগাইতে পারলেন। যেমন ধরেন যে আপনার বন্ধু 1 লাখ টাকা ইনকাম করে 90,000 টাকা খরচ করে, আপনি 70,000 টাকা ইনকাম করে আপনি 50,000 টাকা খরচ করেন, তার মানে 20,000 আপনার বাঁচে, আপনার বন্ধুর বাঁচে 10,000 টাকা। তো যদিও আপনার চাইতে আপনার বন্ধু বেতন বেশি পায়, কিন্তু দিন শেষে তার 10,000ই বাঁচে। আপনি বেতন কম পান, আপনার 20,000 বাঁচে। আপনি তার চাইতে বেশি বড় লোক যদি আপনি কাজে লাগাইতে পারেন। তো এই জন্য আশেপাশে কে কত টাকা ইনকাম করলো ওগুলা না দেখে আপনি আপনার অ্যাসেট এবং লাইবিলিটির দিকে নজর দেন। মূলত বইটা পড়লে আপনি এই জিনিসগুলো সম্পর্কে আরো স্বচ্ছ ধারণা পাবেন, যে আপনি যদি বড় লোক হইতে চান, আপনার টাকা আপনার পিছনে কাজ করাইতে হবে, অ্যাসেট এবং লাইবিলিটি চিনতে হবে, ফাইন্যান্সিয়াল জ্ঞান অর্জন করতে হবে। আর আপনি অবশ্যই কাজ করবেন, ওই কাজটাকে প্রশিক্ষণ মনে করে করবেন। যখন প্রশিক্ষণ শেষ, নিজের কাজ নিজে শুরু করবেন, প্রশিক্ষণ বাদ। তো যারাই সময় পাবেন আশা করি বইটা পড়বেন, অনেক উপকার পাবেন, মাইন্ডসেট কিছুটা হলেও চেঞ্জ হবে। তো এটা ছিল আমাদের দ্বিতীয় অংশ। তাহলে আমরা প্রথম অংশে দেখলাম অ্যাসেট এবং লাইবিলিটি চিনলাম, এর পাশাপাশি আমরা এই যে রিচ ড্যাড পোর ড্যাড থেকে গুরুত্বপূর্ণ অংশটা দেখার চেষ্টা করলাম।